তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 2 পেপার মডিউল 2 থেকে 3টি গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন থাকছে ভারতীয় সংসদের সদস্যদের বিশেষ অধিকার ও অব্যাহতি সমূহ। 2024 সালের প্রশ্ন তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথমেই এটা বলে দিই, প্রথমে ভূমিকা দিয়ে শুরু। দেখো, ভারতীয় সংবিধানের 105 নম্বর ধারায় সংসদের উভয় কক্ষ এবং এর সদস্যদের কিছু বিশেষ অধিকার ও অব্যাহতি প্রদান করা হয়েছে। এর মূল উদ্দেশ্য হল নির্বাচিত প্রতিনিধিরা যেন স্বাধীন, নির্ভীক ও কার্যকারীভাবে তাদের সংসদীয় দায়িত্ব পালন করতে পারেন। এবার হচ্ছে সদস্যদের বিশেষ অধিকার ও অব্যাহতি। সংসদের সদস্যদের প্রাপ্ত অধিকারগুলোকে মূলত কয়েকটি ভাগে আলোচনা করা যায়। প্রথমত বাক স্বাধীনতার অধিকার। সংসদে মানে পার্লামেন্টে এবং এর কোনো কমিটির প্রদত্ত কোনো বক্তব্য বা ভোটের জন্য কোনো সদস্যের বিরুদ্ধে আদালতে কোনো প্রকার মামলা দায়ের করা যায় না। দ্বিতীয়ত হচ্ছে গ্রেপ্তার থেকে অব্যাহতি। দেওয়ানি মামলার ক্ষেত্রে সংসদের অধিবেশন শুরু হওয়ার 40 দিন আগে, অধিবেশন চলাকালীন এবং অধিবেশন শেষ হওয়ার 40 দিন পর পর্যন্ত কোনো সদস্যকে গ্রেপ্তার করা যায় না। তবে ফৌজদারি অপরাধ বা নিবর্তনমূলক আটক আইনের আওতায় এই অব্যাহতি প্রযোজ্য নয়। তৃতীয়ত হচ্ছে সংসদ চাইলে তার নিজস্ব কার্যবিবরণী প্রকাশ করার বা না করার সিদ্ধান্ত নিতে পারেন এবং গোপন অধিবেশন পরিচালনার জন্য বহিরাগতদের বহিষ্কার করার ক্ষমতাও রাখে। এবার হচ্ছে উপসংহারে কি লিখবে? উপসংহারে লিখবে, পরিশেষে বলা যায় যে সংসদীয় গণতন্ত্রের সুষ্ঠু পরিচালনার জন্য সদস্যদের এই বিশেষ অধিকারগুলি গুরুত্বপূর্ণ রক্ষা কবচ। তবে এই অধিকারগুলি যাতে অপব্যবহার না হয় সেদিকেও সদস্যদের সচেতন ও দায়িত্বশীল হওয়া একান্ত প্রয়োজন। এবারে ভারতের সুপ্রিম কোর্টের মূল এলাকা, এই প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করব। এর আগে একটা বিষয় তোমাদের বলার আছে যে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস কিনতে চাও, তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। দেখো, এই প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করছি। দেখো, 100 শব্দের মধ্যে তোমাদের গুছিয়ে কিন্তু ছোট করে মূল বিষয়বস্তুটা তুলে ধরতে হবে। খুব বড় তো লেখা যাবে না। 5 নম্বরের প্রশ্ন 100 শব্দের মধ্যে লিখতে হয়। সেক্ষেত্রে তুমি 120 শব্দের মধ্যে লিখতে পারো, কিন্তু 200 বা 250 শব্দের মধ্যে লিখলে তখন কিন্তু নম্বর অনেক কমবে। দেখো, ভারতের সুপ্রিম কোর্টের মূল এলাকা। ভূমিকা: ভারতের সুপ্রিম কোর্ট বিশ্বের অন্যতম শক্তিশালী স্বাধীন যুক্তরাষ্ট্রীয় আদালত। সংবিধানের 131 নম্বর ধারা অনুযায়ী সুপ্রিম কোর্টের ক্ষমতা ও এখতিয়ারকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে, যার মধ্যে মূল এলাকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি অংশ। তারপর হচ্ছে মূল এলাকার পরিধি। এখানে কি বলা হচ্ছে? মূল এলাকা বলতে বোঝায় এমন কিছু আইনি বিরোধ বা মামলা যা সরাসরি এবং শুধুমাত্র সুপ্রিম কোর্টেই দায়ের করা যায়, দেশের অন্য কোনো অধস্তন আদালতে নয়। প্রথমত হচ্ছে ভারত সরকার এবং এক বা একাধিক অঙ্গরাজ্যের মধ্যে কোনো বিরোধ দেখা দিলে তা মূল এলাকার অন্তর্ভুক্ত হয়। দ্বিতীয় হচ্ছে একদিকে ভারত সরকার ও কোনো রাজ্য এবং অন্যদিকে এক বা একাধিক অঙ্গরাজ্যের মধ্যে বিরোধ সৃষ্টি হলে তার মীমাংসাও সুপ্রিম কোর্ট করে। তৃতীয়, 2 বা তার বেশি অঙ্গরাজ্যের মধ্যে কোনো সাংবিধানিক বা আইনি অধিকার নিয়ে বিরোধ দেখা দিলেও সুপ্রিম কোর্ট তার মূল এলাকার অধীনে সেই মামলার নিষ্পত্তি করে। এছাড়া সংবিধানের 32 নম্বর ধারা অনুযায়ী নাগরিকদের মৌলিক অধিকার লঙ্ঘিত হলে তারা সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে। এবার উপসংহার দিয়ে প্রশ্নের উত্তর শেষ করতে হবে। এবার 3 নম্বর প্রশ্ন, অর্থাৎ আজকের ক্লাসের শেষ প্রশ্ন, লোকসভা ও রাজ্যসভার সাংবিধানিক সম্পর্ক। কিভাবে তোমরা গুছিয়ে উত্তরগুলো লিখবে দেখো। প্রথমেই ভূমিকা: ভারতীয় সংসদের 2টি কক্ষ, লোকসভা ও রাজ্যসভা, দেশের আইন প্রণয়ন প্রক্রিয়ার মূল স্তম্ভ। ভারতের গণতান্ত্রিক কাঠামোয় এই 2 কক্ষের সাংবিধানিক সম্পর্ক ক্ষমতা, স্বাতন্ত্র্যীকরণ ও পারস্পরিক ভারসাম্যের নীতির ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। এবার পারস্পরিক সম্পর্ক ও ক্ষমতার বন্টন। লোকসভা ও রাজ্যসভার সম্পর্ককে 3টি প্রধান ক্ষেত্রে আলোচনা করা যায়। প্রথমত হচ্ছে কি, সাধারণ বিল পাসের ক্ষেত্রে উভয় কক্ষ সমান ক্ষমতা ভোগ করে।
তবে কোনো সাধারণ বিল নিয়ে দুই কক্ষের মধ্যে মতবিরোধ দেখা দিলে রাষ্ট্রপতির ডাকা যৌথ অধিবেশনে লোকসভার সদস্য সংখ্যা বেশি থাকায় স্বভাবতই তাদের মতামত প্রাধান্য পায়। দ্বিতীয়ত হচ্ছে অর্থ বিলের ক্ষেত্রে লোকসভার ক্ষমতা একচ্ছত্র ও চূড়ান্ত। অর্থ বিল কেবল লোকসভাতেই উত্থাপন করা যায় এবং রাজ্যসভাকে মাত্র 14 দিনের মধ্যে অনুমোদন করতে হয়। তৃতীয়ত হচ্ছে কি, শাসন বিভাগ বা মন্ত্রিসভাকে নিয়ন্ত্রণের ক্ষেত্রে লোকসভার আধিপত্য রয়েছে, কারণ মন্ত্রিসভা কেবল লোকসভার কাছেই যৌথভাবে দায়বদ্ধ থাকে। রাজ্যপাল কেবল প্রশ্ন বা বিতর্কের মাধ্যমে সরকারের সমালোচনা করতে পারে, কিন্তু অনাস্থা প্রস্তাব এনে সরকারের পতন ঘটাতে পারে না। এবার উপসংহার দিয়ে প্রশ্নের উত্তর শেষ করবে। আসলে তোমাদের 5 নম্বরের প্রশ্নের উত্তর খুব বেশি লিখলে নম্বর কমবে, অর্থাৎ যত বড় লিখবে নম্বর তত ছোট পাবে। তাই গুছিয়ে 100 শব্দে বলা হয়েছে, বেশি হলে 120 শব্দের মধ্যে লেখো, তার বেশি কিন্তু যাতে না হয়।